নমস্কার। মহুয়া মৈত্রর একটা অর্বাচীন মন্তব্য নিয়ে দেখছি চারদিকে ধুন্ধুমার হচ্ছে। অনেকেই এ নিয়ে এই ইউটিউবে স্টোরি করেছেন ইত্যাদি ইত্যাদি। আজকে কোনো চ্যানেল দেখলাম এই এক ধরনের একটা অপরিণামদর্শী মন্তব্যের জন্য ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো ক্ষতি হবে কি? দেখুন, ইলেকশন টাইম, তিলকে তাল করে দেখার এটাই সবচেয়ে উপযুক্ত সময়। সুতরাং যারা মহুয়া মৈত্রর মন্তব্যকে গুরুত্ব দিচ্ছেন, আমার তাদের বুদ্ধিবৃত্তি অথবা বোধ নিয়ে বেশ কিছুটা সমস্যা রয়ে গেল। প্রথম কারণ, মহুয়া মৈত্রটা কে? আমি তো মনে করি আমরা তৃণমূল দলে অবাঙালি বলতে শুধু কয়েকজন যারা বাংলাভাষী নন তাদের চিহ্নিত করি, কিন্তু মাতৃভাষা বাংলা অথচ আদপে কখনো বাঙালি হতেই পারেন না এই রকমও তো জনাতিনেক আছেন। ধরুন মহুয়া মৈত্র, শাড়ি পরলেই কি বাঙালি মহিলা হয়ে যাওয়া যায়? কখনো লক্ষ্য করেছেন তিনি অনেকক্ষণ ধরে অনর্গল বাংলায় কোনো ভাষণ দিচ্ছেন? বাংলা ভাষায় তার কোনো লেখা কখনো পড়েছেন? হ্যাঁ, এখানে সেখানে বাংলায় দু চারটে ইন্টারভিউ তিনি দিয়ে থাকতে পারেন, কিন্তু তার চেয়ে বেশি কিছু নয়। আর তার চেয়েও বড় কথা, ভবানীপুরে গুজরাতিদের সংখ্যা কত? কারুর কাছে কি এর স্ট্যাটিস্টিক্স আছে? একটা গোদা স্ট্যাটিস্টিক্স হলো, ভবানীপুর যেহেতু একটা সাংঘাতিক কসমোপলিটন কনস্টিটুয়েন্সি, অতএব তার 34% অবাঙালি, এটা আমরা জানি। তারা বাংলাভাষী নন। তাদের মধ্যে একটা ক্ষুদ্র অংশ হলেন গুজরাতিরা। আপনারা কি মনে করেন তারা মহুয়া মৈত্র কি বললেন সেটা শুনে কাকে ভোট দেবেন সেই সিদ্ধান্ত নেবেন? দেখুন, মহুয়া মৈত্র গুজরাতিদের অপমান করতে পারেন, সেটা তার অজ্ঞানতা, সেটা তার অসভ্যতা, সেটা তার আপনারা যেভাবে দেখুন। আমি এটাকে একটা অশিক্ষিত মহিলার কমপ্লিট অর্বাচীন মন্তব্য ছাড়া আর কিছু মনেই করি না। আর আমি এটা বিশ্বাসই করি না যে মহুয়া মৈত্রের কথায় ভবানীপুরে বসবাসকারী গুজরাতিদের যে ছোট্ট অবশিষ্টাংশটুকু এখনও আছেন তারা ভোট দেবেন। তারা জানেন কাকে ভোট দিতে হবে এবং ঠিক সময় ঠিক জায়গায় বোতাম টিপে দেবেন। সেটা মমতার পক্ষে যেতে পারে, শুভেন্দু অধিকারীর পক্ষেও যেতে পারে, নোটার পক্ষেও যেতে পারে। এই নিয়ে ভবিষ্যৎবাণী করার কোনো মানে হয় না। এখন মহুয়া মৈত্রের আসলে কোনো বিষয়ে আদার দ্যান কতগুলো ফাইন্যান্সিয়াল ইস্যু ছাড়া খুব একটা লেখাপড়া আছে বলেও আমার মনে হয় না। নইলে, আর এটাও একটা টিপিক্যাল এই দিদিমণি রচিত ন্যারেটিভ যে আন্দামানের সেলুলার জেলে যে বিপ্লবীদের নাম আছে তার নিরিখেই স্বাধীনতা সংগ্রামের হিসেব করতে হবে। কেন তার বাইরে? মহাত্মা গান্ধী তো কখনো সেলুলার জেলে যাননি, তিনি আবার গুজরাটি। জওহরলাল নেহরু যাননি, মতিলাল নেহরু যাননি, তারা আবার উত্তরপ্রদেশের লোক। সুতরাং ওই আর কি একটা অশিক্ষিত দলের, অশিক্ষিত নেত্রীর, অশিক্ষিত অনুগামীর পক্ষে যেটা বলা সম্ভব তিনি সেটাই বলেছেন। আমি গান্ধীজি অথবা সর্দার বল্লভভাই প্যাটেলের কথা বাদই দিলাম।
গুজরাতে যে ধরনের স্বাধীনতা সংগ্রামীরা জন্মেছিলেন তাদের নামোচ্চারণ করলে যে কোনো ভারতীয়ের মাথা হেঁটে হয়ে যাবে। গান্ধীজি প্যাটেল তো আছেনই, দাদাভাই নওরোজির নাম শুনেছেন? একজন গুজরাতি পার্সি, নাভসারি গুজরাট থেকে এসেছিলেন, যাকে বলা হতো দ্য গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া। এবং তিনিই প্রথম এই ইংরেজ যে ভারতের সম্পদ লুট করে নিজের দেশে নিয়ে যাচ্ছে সেই তত্ত্ব প্রচার করেছিলেন এবং প্রথম ভারতীয় হিসেবে তিনি ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হয়েছিলেন। মোরারজি দেশাইয়ের কথা ভুলে গেলেন? তিনি কোথাকার লোক ছিলেন? কিংবা এই ভদ্রলোকের নাম এরা জানবেন কি না আমি জানি না, এর নাম হচ্ছে শ্যামজি কৃষ্ণ বর্মা। ইনি কিন্তু গান্ধীবাদী অহিংস আন্দোলনের নেতা ছিলেন না, তিনি কচ্ছ এলাকার মানভীর মানুষ ছিলেন, বিপ্লবী চিন্তাধারার একেবারে পথপ্রদর্শক ছিলেন এবং তার অবদানেই বিদেশে যেখানে মহুয়া মৈত্র ছুটি কাটাতে যান বা কেন যান আমি বলতে পারবো না, সেই লন্ডনে ইন্ডিয়া হাউস প্রতিষ্ঠা হয়েছিল, যে হাউসে বহু বিপ্লবী একতা সংগঠিত হয়েছিলেন। এবং ইনি এমন একজন গুজরাতি বিপ্লবী যিনি খোদ ইংরেজদের রাজধানীতে বসেই বিপ্লবী কাজকর্ম সংগঠিত করেছিলেন। কত নাম বলবো, ইন্দুলাল যাজ্ঞনিক আছেন, রবিশঙ্কর মহারাজ আছেন। দুটো ধারাই, স্বাধীনতা সংগ্রামের যে দুটো ধারা প্রধানত, একটা অহিংস আরেকটা সহিংস, গুজরাট ছিল এই দুটো ধারার স্বাধীনতা সংগ্রামীদের ধরিত্রী। আচ্ছা, খেদাতে কি কৃষক আন্দোলন হয়েছিল? মহুয়া মৈত্র নাম শুনেছেন? বারদৌলি সত্যাগ্রহের নাম শুনেছেন? কিংবা মহাত্মা গান্ধীর সেই যে ফেমাস দান্ডি মার্চ, সেটা কোথা থেকে শুরু হয়ে কোথায় শেষ হয়েছিল ভারতের মানচিত্র দেখলে এক ধাক্কায় বের করে দিতে পারবেন। সুতরাং আমার মনে হয় এটা একটা সম্পূর্ণ অর্বাচীন বিতর্ক। এইভাবে আপনি লুজ একটা মন্তব্য করে গুজরাটিদের গাল দিতে পারেন, কিন্তু মুশকিল হলো, এবং এটা ঐতিহাসিক সত্য, গুজরাটিদের প্যাঁচে বাঙালি স্বাধীনতা সংগ্রামীরা সেভাবে কখনো ভারতের কর্তৃত্ব হাতে পাননি। অর্থাৎ মহাত্মা গান্ধী বনাম সুভাষচন্দ্রের লড়াইয়ে শেষ পর্যন্ত কে জয়ী হয়েছিলেন এটাও আমরা জানি, কিন্তু এই ধরনের নির্বোধ ইতিহাস জ্ঞানহীন চর্চার মধ্যে নাইবা ঢুকলাম। আসলে শুরু হয়েছে কি, যখন একটা সরকারের বা দলের অন্য কিছু বলার থাকে না, রাজ্যটাকে সর্বনাশের খাদের মুখে দাঁড় করিয়ে রেখে যে দলকে ভোটে দাঁড়াতে হয় এবং জেতার কথা ভাবতে হয়, তারা দেখবেন নানান উদ্ভট ন্যারেটিভ তৈরি করে। তার মধ্যে একটা ন্যারেটিভ মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সাঙ্গপাঙ্গরা প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন, যেটা হলো বাঙালি বনাম বহিরাগত।
আমরা হচ্ছি বাঙালি, আর বিজেপি হচ্ছে বহিরাগত জমিদার। এই সেনাপতি প্রায়ই এই শব্দটা ব্যবহার করেন, দিল্লির জমিদার। জমিদারি প্রথাও জানেন না, বহিরাগত কাকে বলে তাও জানেন না। তাহলে এটা তারা ক্রমাগত করছেন কেন? আমার কাছে তো এটা একেবারে অচল আধুলি ছাড়া আর কিছুই নয়। প্রথম কথা, আমার সংজ্ঞায় বাংলা ভাষায় কথা বললেই সে বাঙালি হয় না। যে বাংলার জল খায় সেই বাঙালি। নইলে গোর্খাদের ওই স্বতন্ত্র গোর্খাল্যান্ড করার আন্দোলনকে স্বীকৃতি দিয়ে ওই পাহাড়ে একটা ছোট গোর্খাল্যান্ড রাজ্যে আমরা রাজি হচ্ছি না কেন? আমরা যদি আমাদের বাঙালিয়ানাকে এইভাবে সংজ্ঞায়িত করার চেষ্টা করি, তাহলে বাংলার অন্তত অর্ধেক অংশ এই রাজ্যের বাইরে রাখতে হবে। উত্তরবঙ্গের রাজবংশী সম্প্রদায়, তারা কি আমরা যে বাংলা বলি সেই বাংলায় কথা বলেন? কিংবা ধরুন জঙ্গলমহলের আদিবাসী সম্প্রদায়, যাদের মধ্যে সাঁওতাল আছে, ওঁরাও আছে, মুন্ডা আছে, ইত্যাদি এবং ইত্যাদি, তারা কি বাংলায় কথা বলেন? তারা কি বাঙালি? তাহলে তাদেরকে আমরা কি বলে অভিহিত করব? এর থেকেই বোঝা যায় যে আমাদের অধঃপতনের গ্রাফটা কোথায় গিয়ে নেমেছে। যে নেই কাজ তো খৈভাজ্যের মতো একটা সিলেক্টিভ অ্যান্ড কমপ্লিটলি রিডিকুলাস আইডেন্টিটি মোবিলাইজেশনের চেষ্টা হচ্ছে। আচ্ছা, বাঙালি কারা? যদি ভাষাভিত্তিক আর্গুমেন্টটা করা যায়, তাহলে পশ্চিমবঙ্গে যে লক্ষ লক্ষ হিন্দি, উর্দু, নেপালি, মারোয়ারি ভাষাভাষী মানুষ আছেন, তারা কি বহিরাগত? যেটা আমি আগে বললাম। জন্মভিত্তিক, তাহলে যারা বহু প্রজন্ম ধরে বাংলায় আছেন, ধরুন সঞ্জীব গোয়েঙ্কারা, হর্ষ নেউটিয়ারা, কিন্তু অন্য ভাষায় কথা বলেন, তারাও কি এখনো বহিরাগত? নাকি এগুলো কোনো ফ্যাক্টর না, আসল হচ্ছে রাজনৈতিক আনুগত্য ভিত্তিক? মুশকিল হলো তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের কাছ থেকে আপনি কোনো সুস্থ বিতর্ক আশাই করবেন না। কোনো অ্যানথ্রোপোলজিস্ট অথবা সংস্কৃতিবান মানুষ এটাকে রাজনৈতিক সুবিধাবাদ ছাড়া আর কিছুই বলবে না এই ন্যারেটিভ তৈরিকে। ফলে বাঙালি এখানে একটি সাংস্কৃতিক পরিচয় নয়, এরা একটা বাঙালিটাকে রাজনৈতিক লেভেল বানিয়ে দিয়েছে, যা প্রয়োজনে দেওয়া যায় আবার কেড়েও নেওয়া যায়। গতকালই দেখলেন তো, লিয়েন্ডার পেজ কয়েক পুরুষ ধরে কলকাতায় থাকেন, টিএমসির লম্বকর্ণ তাকে ভুজুং বাজুং দিয়ে 21 সালে দলে নিয়েছিলেন। তখন তিনি আমাদের সকলের চেয়েও বড় বাঙালি ছিলেন। আর গতকাল যেই দেখা গেল তিনি দিল্লিতে গিয়ে জার্সি বদল করছেন, অমনি তৃণমূলের পক্ষ থেকে বলা শুরু হয়ে গেছে যে লিয়েন্ডার পেজ তো বহিরাগত, গোয়ার লোক। তার মানে আমার সঙ্গে থাকলে তুমি বাঙালি, আর আমার সঙ্গে না থাকলে তুমি অবাঙালি। আমার সঙ্গে থাকলে ইউসুফ পাঠান, যে ভোটে দাঁড়িয়ে জিতেছে বটে, কিন্তু এখনো পর্যন্ত একদিনও না বাংলায়, না হিন্দিতে, না গুজরাটিতে 4টে বাক্য প্রকাশ্যে বলেছে, সেও বাঙালি। বিহারীবাবু শত্রুঘ্ন সেও বাঙালি, কীর্তি আজাদ বাঙালি, সাকেত গোখেল বাঙালি। সুতরাং এটা একটা হাস্যকর থেকে আরও হাস্যকর ন্যারেটিভে পরিণত হচ্ছে। আমি জানি না তৃণমূল কংগ্রেসে যারা
অবাঙালি সদস্য আছেন বা নেতা আছেন বা রাজ্যসভা লোকসভার সদস্য আছেন, তারা এই বাঙালি বাঙালি উৎকট চিৎকার শুনে কি মনে করেন? তারা কি মনে করেন যে ভুল করে তৃণমূল কংগ্রেসে চলে এসেছেন? কিছুই না। এটা বাংলার ইতিহাস যারা জানে না, একমাত্র তাদের পক্ষেই এই ন্যারেটিভ বিল্ড আপ করা সহজ। মুশকিল হলো বাংলা কোনো কালে একরৈখিক জাতিগত সমাজ ছিল না। নবজাগরণের সময় আমরা কি দেখেছি? পার্সি, মারোয়ারি, ইংরেজ, বাঙালি সবাই মিলে সৌহদটাকে তৈরি করেছে, তার অর্থনীতি গেড়েছে। শিল্প বাণিজ্যে অবাঙালি ব্যবসা ছাড়া পাতে দেওয়ার মতো কোনো ব্যবসা আপনারা দেখেছেন? আর সংস্কৃতিতেও মিশ্রণই ছিল শক্তি, শুদ্ধতা নয়। অর্থাৎ আমরা বাঙালিরা নিজেদের একটা প্লুরাল সিভিলাইজেশনাল স্পেস বলে মনে করি বাংলাটাকে। তাহলে হঠাৎ কথা নেই বার্তা নেই, বাংলা তার মেয়েকেই চায় আগের বার বলার পর এবার আমরা বাঙালি বাস করি সেই তীর্থে বরদ বঙ্গে, আর বিজেপি মানেই বর্গী। এই ন্যারেটিভ কি খাওয়ানো যাবে? আমার তো মনে হয় এই ন্যারেটিভ তখনই একটা শাসক দল দেয় যখন অর্থনীতির হাল একেবারে কি বলবো খারাপ হতে 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 এখন প্রায় ভগ্নদশায় পৌঁছেছে। শিল্প নেই, কর্মসংস্থান নেই, কথায় কথায় দুর্নীতি, যেখানে দেখবেন সেখানে দুর্নীতি। অর্থাৎ এইসব প্রশ্ন যাতে ভোটারের মনে না ওঠে, যাতে তারা আঙুল তুলে বলতে না পারে রানী তোর কাপড় কোথায়, সেনাপতিকে উদ্দেশ্য করে বলতে না পারে কি জাদুমন্ত্রে আপনি সামান্য একজন এমপি হয়ে এত বিপুল সম্পদের অধিকারী হলেন। অতএব জনগণের দৃষ্টি ঘুরিয়ে দাও, এমন একটা ন্যারেটিভ করো যে ন্যারেটিভটা আপাদমস্তক ম্যানুফ্যাকচার্ড, এবং এটা একটা পলিটিক্যাল ডিস্ট্রাকশন হিসেবে ভালোই কাজ করবে। ভারতীয় সংবিধান প্রত্যেক ভারতীয় নাগরিককে দেশের যে কোনো অংশে বাস করার, কাজ করার, রাজনীতি করার, বসতি করার অধিকার দিয়েছে। পশ্চিমবঙ্গ কি একটা দিদিমণির জমানায় নতুন দেশ হয়ে গেল যার নিজস্ব নাগরিকত্ব আইন আছে? এখন কাউকে বহিরাগত বলাটাই আমার মতে অসাংবিধানিক উক্তি। এর পিছনে কোনো নৈতিকতাও নেই, আর আইনগত ভিত্তিও নেই। পুরো ন্যারেটিভটা তার ফলে দাঁড়িয়ে যায় এই অদ্ভুত সমীকরণের উপর, যে আমাদের সঙ্গে সে বাঙালি, যে আমাদের বিরুদ্ধে সে বহিরাগত। এটা কিন্তু কোনো রাজনৈতিক দর্শন নয়, এটা কার্যত একটা দলীয় সিটিজেনশিপ ফিল্টার। এবং এখানেই এর হাস্যকর দিক। ধরুন একজন অবাঙালি আগামীকাল তৃণমূলে যোগ দিলেন, সঙ্গে সঙ্গে দেখবেন আর্তনাদ শুরু হয়ে গেছে, এই আমরা একজন মাটি কাঁপানো বাঙালিকে পেলাম। আর যদি দল ছাড়েন, একইভাবে তার গায়ে বহিরাগত ষড়যন্ত্রীর লেবেল ছেটে দেওয়া হবে। এখন এর পিছনে কোনো ঐতিহাসিক, নৃতাত্ত্বিক, সাংস্কৃতিক কোনো বৈধতা নেই। তবু এখন বাংলার এমনই শোচনীয় হাল, এমনই করুণ দশা
যে এই ধরনের ছেঁদো আইডেন্টিটি পলিটিক্স করে বাজার গরম করা যাচ্ছে। এবং টিএমসি যদি মনে করে বাঙালি বনাম অবাঙালি, কলকাতা বনাম দিল্লি, বাঙালি বনাম গুজরাট, এই ন্যারেটিভ সাজিয়ে এবারের নির্বাচনে পার পেয়ে যাবে, তাহলে তারা মূর্খের স্বর্গে বাস করছে। 100 জন বাংলার ভোটারকে জিজ্ঞেস করুন, ইররেসপেক্টিভ অফ ল্যাঙ্গুয়েজ স্পোকেন, যে আপনারা কি বাঙালি বলে ভোট দেন? যদি 99 জনের উত্তর না হয়, তাহলে আমি আমার মন্তব্য ফিরিয়ে নেব। আসলে আমরা বাস্তব যে জীবনে বাস করি সেটা বহুস্তরীয়, আমাদের পরিচয় বহুমাত্রিক, এবং শেষ বিচারে অর্থনীতি এবং কর্মসংস্থান পরিচয়ের রাজনীতিকে অনেক দূরে সরিয়ে রেখে এগিয়ে যায়। এখন এটা পরিচয়ের রাজনীতি না পরিচয়ের ব্যবসা, এই প্রশ্নটাও উঠতে পারে। আমার মনে হয় ওই বাঁদরের গলায় মুক্তোর মালা পড়লে যেরকম অবস্থা হয়, তৃণমূল কংগ্রেসের রানিমা এবং তার সঙ্গী সাথীদের তাই হয়েছে। এর উদ্দেশ্যটা কি? একটা ফলস আবেগ যদি তৈরি করা যায় এবং মানুষ যদি সাংস্কৃতিকভাবে কিছুটা নিরাপত্তার অভাব বোধ করে, যদি মানুষকে বোঝানো যায় যে আমাদের পরিচয় বিপন্ন, আরে বাবা, আমাদের বিপন্নতার জন্য তো কোনো বহিরাগত দায়ী নয়, আমাদের শাসক দায়ী, আপাতমস্তক বাঙালি তারা। আর কি করা যায়? একটা ক্রেডিবল এনিমি যদি খাড়া করা যায়, যে মানুষকে বিশ্বাস করানোর চেষ্টা যে আমরা যেটা হুমকিটা দিচ্ছি সেটা বাস্তব। আর যখন অর্থনীতি, চাকরি, দুর্নীতি, এইসব প্রশ্ন ভোটকে ডমিনেট করবে, তখন এই আইডেন্টিটি ব্যবসাটা অনেক ক্ষেত্রে কাজ করলেও করতে পারে, কিন্তু এবার তা দিয়ে চিড়ে ভিজবে বলে আমার মনে হয় না। আমার বক্তব্য হলো, বাঙালির ইতিহাসটা কি? ইংরেজ যতদিন 200 বছর শাসন করেছে, আমরা ইংরেজের গোলাম ছিলাম। তারপরে কি হয়েছে? গুজরাটি, মারোয়ারি এবং অবাঙালি ধনিক সম্প্রদায়ের গোলাম। এরা যদি সবাই বহিরাগত হয়, তাহলে তো আমরা না খেতে পেয়ে মরব। সরকার কোনো চাকরি দেবে না, বেচারা বাঙালি চাকরি করতে হয় প্রবাসে যাবে, নয় এখানে কোনো অবাঙালি সংস্থায় একটা চাকরি করার চিন্তা করবে। এমনিতে তো রবি ঠাকুর বলেননি, জীর্ণ শান্ত প্রভুতব পুত্রদের ধরে তাও সবে গৃহ ছাড়া লক্ষ্মী ছাড়া করে, 7 কোটি সন্তানেরে হে মুগ্ধ জননী, রেখেছ বাঙালি করে মানুষ করনি। এই যে শেষের কথাটা, মহুয়া মৈত্র সহ তৃণমূল দলের প্রায় প্রত্যেক নেতা নেত্রীর ক্ষেত্রে কি আশ্চর্য রকম সাজুজ্যপূর্ণ, আপনারাই ভেবে দেখুন। নমস্কার।